রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও, পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্পে অস্ত্র লুটের পরিকল্পনা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরএসও যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। ডিজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নতুন রিজন কমান্ডার আছেন, ওনার সঙ্গে আমাদের রিজন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এই বাহিনীকে ব্যবহার করেনি আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইনুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি, দাবি রিটার্নিং কর্মকর্তার। অনিয়মের দায়ে রাজধানীর বনানী 4টি মেডিকেল সেন্টারকে 21 লাখ টাকা জরিমানা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দিয়ে আসছিল বিদেশ যাবার স্বাস্থ্য সনদ। এবং বেদখল আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা, আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে কখনোই ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি আওয়ামী লীগ। বিকেলে সেনাগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সমরাস্ত্রে পারদর্শী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে কাজ করছে সরকার। এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস এবং মিশনের কর্মকর্তারা। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারাও যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। প্রতিরক্ষা ও দেশ গড়ার কাজে গৌরব ধরে রাখতে এই বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। আপনারা যেন শৃঙ্খলা পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন। দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে অবদান রেখে আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আপনারা আপনাদের নিজেদের গৌরব সমুন্নত রাখতে পারবেন, এর বিশ্বাস আমার আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করেছে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সশস্ত্র বাহিনীকে কখনো আমরা ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি বা ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বারবার কু করে সশস্ত্র বাহিনীর শত শত অফিসার সৈনিকদের হত্যাকাণ্ড আমরা ঘটাইনি, বরং শান্তি নিরাপত্তা স্থাপন করে একটি সুন্দর সংগঠন গড়ে তোলা, এই সশস্ত্র বাহিনী যেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়, শুধু বাংলাদেশের জনগণের নয় সারা বিশ্বব্যাপী আস্থা বিশ্বাস যেন অর্জন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর আগে সকালে 1971-এ মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের যে কোনো প্রয়োজনে নিবেদিত থাকার আহ্বান জানান।
সশস্ত্র বাহিনী দিবস স্মরণে সোমবার সকাল 8টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সেনা, নৌ ও বিমান বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুষ্পস্তবক অর্পণের পর 3 বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় রাষ্ট্রপতিকে। এরপর বেলা 8:15টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকেও গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যও স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান শহীদ যোদ্ধাদের। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর জীবিত 70 জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন শুভেচ্ছা উপহার ও পরিচয়পত্র। এ সময় তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে 3 বাহিনীকে। সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এই অসাধারণ কর্মতৎপরতার ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা সহ বহির্বিশ্বে আপনারা সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধার অভূতপূর্ব অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। আমরা আধুনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য ডাটাবেস কর্মসূচি গ্রহণ করব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এরপর আর কেউ ইতিহাস বিকৃতি করতে সাহস পাবে না, বরং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে। 1971 সালের এই দিনেই পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করে সেনা, নৌ ও বিমান বাহিনী। তারপর থেকেই দিনটিকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। প্রক্রিয়া চলমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাওয়াত পেলেও শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দিতে পারেননি। এ সময় মুক্তিযুদ্ধে 3 বাহিনীর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। সশস্ত্র বাহিনী বিভাগ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের চেয়ারপারসনকে, আমাকে এবং আমাদের অ্যাডভাইজার চেয়ারপারসন সাবিউদ্দিন সাহেবকে। আমাদের চেয়ারপারসন আজকে অসুস্থ একটু, যে কারণে আসতে পারেননি। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি প্রস্তাবটি পেলে আলোচনার উদ্যোগ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই তিনি এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কারণ এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে আমরা মনে করছি, যে একটি সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকটগুলো নিরসন করবার কোনো উপায় নেই। সেই কারণে রাষ্ট্রপতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনো দলভুক্ত মানুষ নন। তার দায়িত্ব আমরা মনে করি যে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে তিনি আমাদের দেশনেত্রীর এই প্রস্তাব থেকে তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেজন্যই আমরা তার সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি তাকে দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আমরা আশা করছি আমরা সময় পাবো। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বারবার আলোচনার নামে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়া কার্যত রাজাকার, বঙ্গবন্ধুর খুনি, ৭১-এর খুনিদের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষ গণতান্ত্রিক শক্তি সময়ের একটি সংলাপের প্রস্তাব করেছেন। বারবার আলোচনা করতে হবে বলে তিনি দেশে অনিশ্চয়তা সৃষ্টি এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চাইছেন। প্রতিরক্ষা বাহিনীর হাতে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদানের দাবি তোলা কার্যত প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। বেগম জিয়ার প্রস্তাবনা সকল বিবেচনায় অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক, অস্বাভাবিক।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে জানিয়ে রিটার্নিং অফিসার বলেছেন, প্রার্থী এবং তাদের সমর্থকরা যতই শক্তিশালী হোক না কেন আইন মেনেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। এদিকে বিএনপি নেতারা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে নিয়েছে তাদের দল। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, বিভাজন থাকলেও কেন্দ্র থেকে দেয়া সিদ্ধান্ত মেনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আর এতে নৌকা ও ধানের শীষের প্রতীকেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। সোমবার সকাল থেকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আমার অবস্থানটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সকল ভোটার সমান সুবিধা পাবেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব, আশা করি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর যেগুলি অন্য প্রশাসনিক বিষয় আছে, যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত হবেন তার পদবি যাই হোক, তখন উনি নির্বাচন কমিশনের কর্মকর্তার পদবি লাভ করবেন এবং তাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্য বিষয়গুলো আমরা আসলে অতটা আমলে নেব না। বিএনপি নেতারা বলছেন, নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের জয় সুনিশ্চিত। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিভাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জয় হবে নৌকার। এই দলে বিভাজন থাকবে বা মতভেদ মতপার্থক্য মান অভিমান থাকতেই পারে, থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যখন চূড়ান্ত মনোনয়ন আসে পার্লামেন্টের বোর্ড থেকে তথা আমাদের নেত্রীর কাছ থেকে, সেই সিদ্ধান্তকে আমরা সবাই সম্মানের সহিত আমরা মেনে নিই। ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে নৌকার বিজয়কে আমরা অবশ্যই ছিনিয়ে আনবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটাকে আমরা একটা এসিড টেস্ট হিসাবে নিয়েছি, যে আসলে সরকার এই দেশে গণতন্ত্র চায় কিনা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী কিনা। সেই জন্য আমরা নির্বাচনে দাঁড়িয়েছি এবং জনগণ কিন্তু আমাদের পক্ষে আছে। তফসিল ঘোষণার পর সপ্তম দিনে মেয়র পদে 6 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 37 জন ও সাধারণ কাউন্সিলর পদে 85 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ইরফানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের, বিচার দাবিতে বিক্ষোভ, অবরোধ, দিনভর শাটল ট্রেন বন্ধ। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত, খুলনার মেয়র শপথে বহাল, 1 বছর 19 দিন পর ফের দায়িত্ব গ্রহণ। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বিশেষ করে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা নিচ্ছে তারা। এ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে এমন সরকারি সব স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের 3টি ক্যাম্পে আরএসওর হামলায় 19 জন নিহত হওয়াকে কেন্দ্র করে আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। তাই নিরাপদ আশ্রয়ের আশায় রোহিঙ্গারা এখন বাংলাদেশ সীমান্তমুখী। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী সংগঠনটি অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাদের আত্মীয় স্বজন ওই দেশে এইভাবে নির্যাতিত হচ্ছে, এটি তারা জানতে পারলে তাদের যে RSO নামে একটি সংগঠন আছে, সে সংগঠনে তারা যোগ দিয়ে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যেমন উস্কানি দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের ইসলামী দলগুলোও নিজেদের অবস্থান সুসংহত করার জন্য মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে সামনে রেখে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এখানে যে 5 লক্ষাধিক রোহিঙ্গা আছে, ওখানে তো আরো অনেক কমান্ডার আছে, তারা তাদেরকে উস্কানি দিয়ে যে কোনো একটা অঘটন ঘটাতেও পারে। শরণার্থী আছে, তাদের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি স্থাপন করা জরুরি। ধর্মীয় মানুষের মধ্যে যে অনুভূতি আছে, চেতনা যেটা আছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার পায়তারা হতে পারে। মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং আনসারের বেশ কটি ক্যাম্প রয়ে গেছে। এইসব ক্যাম্প আরএসওর হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। RSO যদি এখানে সক্রিয় থাকে তাহলে RSOর অস্ত্রগুলি এগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। আমাদের কাছে RSOর কিছু নেতাদের নাম আছে,
তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। গত 12 মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফে একটি আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। এই হামলায় আনসার কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো 10 জন। তারা 15টির বেশি অস্ত্র লুট করে নিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। শুরু থেকেই তারা আমাদেরকে জানিয়েছিল, যাদের পরিস্থিতির ব্যাপারে আমাদেরকে ব্রিফ করেছিল দোভাষীর মাধ্যমে। আমরাও পরবর্তীতে দোভাষীর মাধ্যমে আমরা কথা বলেছি, বিশেষ করে যখন জেলেদেরকে ধরে নিয়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং এই যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের মায়ানমারের যে বিজিপি, তাদের যে রিজিয়ন কমান্ডার ছিলেন উনি পরিবর্তন হয়েছেন এবং এই পরিবর্তিত যে নতুন রিজিয়ন কমান্ডার আছেন ওনার সঙ্গে আমাদের রিজিয়ন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এটার দিনক্ষণ একেবারেই চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এ তথ্য জানায়। 10 থেকে 18 নভেম্বরের মধ্যে নেয়া স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে 5টি গ্রামের 8 শতাধিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায় সংগঠনটি। এ নিয়ে গত 1.5 মাসে রোহিঙ্গাদের 1200 ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ার কথা জানায় HRW। এছাড়া সেদেশের সেনারা সেখানকার অধিবাসীদের উপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়। সাম্প্রতিক এই সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি। গত মাসে রাখাইন সীমান্তে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার পরপরই সেখানকার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আহ্বানের পরও কোনো দায়িত্বশীল উদ্যোগ নেয়নি বর্তমান NLD সরকার। বেদখল, অযত্ন আর অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে স্বাভাবিক পরিবেশ। ভবঘুরে আর বাউন্ডুলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। এতে নিরাপত্তাহীনতা বোধ করেন ভ্রমণকারী ও দর্শনার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে পার্কগুলো সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। রান্নাবান্না, কাপড় শুকানো, ঘুমানো সহ যাবতীয় কাজ চলছে। রাখা হয়েছে ভ্যান গাড়ি, বসানো হয়েছে দোকানপাটও। এছাড়া এখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ নিত্য দৃশ্য। আর এসবই দেখা যায় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের ভেতরে। শুধু এই পার্ক নয়, রাজধানীর অধিকাংশ পার্কেরই এমন হাল। যান্ত্রিক জীবনে একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে নাগরিকরা আসেন এসব পার্কে, কিন্তু পার্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকার সেই স্বস্তি কোথায় তাদের। পার্ক তো আর পার্ক নাই, এটা তো ভদ্রলোকের চলাচলের অযোগ্য জায়গা হয়ে গেছে। পুরো বস্তি টস্তি ভরা, পরিবেশ এত নোংরা যে এখানে মানুষ ফ্যামিলি নিয়ে দূরের কথা নিজে এসে বসার মতো কোনো অবস্থান নাই। সে সাথে রয়েছে নিরাপত্তার অভাব। বখাটে, ছিনতাইকারী, মাদক সেবনকারী সহ নানা ধরনের উৎপাতে পড়তে হয় বেড়াতে আসা মানুষদের। আর সন্ধ্যার পর চলে নেশার আড্ডা। ফলে অনেকে পরিবার পরিজন নিয়ে আসতে চান না পার্কগুলোতে। পার্কে আসার পরে আমাদের মোবাইল, টাকা পয়সা এগুলোই নিরাপত্তা থাকে না। খাবার দাবার তারা জোর করে এসে চাপিয়ে দেয়, যেটা কিনতেই হবে। ইফটিজিং তো আছে, মেয়েরা যখন থাকে তখন তারা আরো বেশি প্রবলেম ক্রিয়েট করে। তবে দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে নাগরিকদের উপযোগী করে পার্কগুলো সংস্কারের কাজ শুরু করেছেন তারা। 100 আর্কিটেক্ট আপনার কম্পিটিশনের মধ্য দিয়ে এই ড্রয়িং ডিজাইনগুলো তৈরি করছে। ওয়ার্কিং ড্রয়িংগুলো নেওয়ার পর টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 19টি পার্ক একেবারেই অত্যাধুনিক করে আপনার জনগণের কাছে ফিরিয়ে দেব। ইতিমধ্যে আমাদের একটি পার্ককে উন্নত করা হয়েছে এবং আমরা আরো এই চলতি অর্থ বছরে আরো 7টি পার্ককে উন্নত করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। বর্তমানে রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 26টি, উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 21টি এবং রাজুকের অধীনে 3টি পার্ক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বিপিএল ক্রিকেটে ঢাকা ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। শ্বাসরুদ্ধকর আরেক ম্যাচে মাশরাফির কুমিল্লার বিপক্ষে 6 উইকেটে জয় চিটাগাং ভাইকিংসের।
অনিয়মের দায়ে রাজধানীর বনানীর 2টি মেডিকেল সেন্টারকে 18 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দিয়ে আসছিল বিদেশে যাওয়ার স্বাস্থ্য সনদ, জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে স্থায়ীভাবে সিলগালা করার হুঁশিয়ারি দেন আদালত। বিদেশে যেতে ইচ্ছুক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে স্বাস্থ্য সনদ দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবার সত্যতা মিলল জালিয়াতির নতুন এক পন্থার। রক্ত সংগ্রহ থেকে শুরু করে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার সব ধরনের ব্যবস্থা, কিন্তু নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। কিছু পরীক্ষা করা হচ্ছে টেকনিশিয়ানদের দিয়ে, কিন্তু সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল সহই দেয়া হচ্ছে স্বাস্থ্য সনদ। বেশ কিছু বিষয় আসলে তারা টেস্ট না করে কিন্তু রিপোর্ট দিচ্ছে, বিশেষ করে আপনার ম্যালেরিয়া এবং মাইক্রোবায়োলজিক্যাল যে বিভিন্ন প্যারামিটারগুলি রয়েছে সেগুলি টেস্ট করেনি, কিন্তু কম্পিউটার থেকে যখন তারা প্রিন্ট করছে তখন কিন্তু সেগুলির ডাটা সহ তারা প্রিন্ট করছে। টেস্টের জন্য রিয়েজেন্টগুলি থাকা দরকার, সেই রিয়েজেন্টগুলি আসলে এখানে অনেকগুলো আমরা পাইনি। আরেকটি হচ্ছে অন্য যে রিয়েজেন্টগুলি আছে এখানে সেগুলোর কোনো কান্ট্রি অফ অরিজিন নেই। সময় দিয়েছি, উইদিন এক সপ্তাহের মধ্যে তারা বিষয়গুলো ডেভেলপ করবে। যদি না করে তাহলে এগুলি হয়তো প্রয়োজন বন্ধ করার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো। হাতে নাতে ধরা পড়ে জরিমানা গোনার পরও ঘটনা অস্বীকারের চেষ্টা স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের। আমাদের টেস্টও ডাক্তারদের সাজেশন মতোই হচ্ছে এবং আমরা বায়োডেটের ভালো রিয়েজেন্ট নিয়ে আমরা টেস্ট করি। প্যাথোলজি টেকনিশিয়ান আছে, ওরা তো এই করে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশ গমনাচ্ছুরা। যারা যাইতে হলে মেডিকেল রিপোর্ট লাগে, এর কারণে অফিস থেকে পাঠাইছে পেন্টাগন নাসমো। গামকা আমাকে মেডিকেল চেক আপ করার জন্য এখানে পাঠাইছেন। ম্যালেরিয়া ছিল, এটা তো আমি কিভাবে বুঝবো? এরা তো ফিট করে দিয়ে দিল। এদের বিরুদ্ধে যদি এরকম কোনো পরে প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। স্বাস্থ্য পরীক্ষার নামে বিদেশ গমনাচ্ছুদের প্রত্যেকের কাছ থেকে এসব প্রতিষ্ঠান নেয় 5,000 টাকা করে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশে পুনরায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে বহাল হলেন মনিরুজ্জামান মনি। 1 বছর 19 দিন পর আজ বিকেলে তিনি আবারও মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করে তিনি কর্পোরেশনের সবার সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত করা হয়। খুলনা থানার একটি নাশকতার মামলায় 2015 সালের 2রা নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে। প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন মনি। গত 7ই জুন বরখাস্তের আদেশের ওপর 6 মাসের স্থগিতাদেশ দেন আদালত। এরপর এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের 13 নভেম্বর মামলাটি খারিজ করে দেন আদালত। একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাকে অফিস থেকে বাইরে থাকতে হয়েছিল। এই 1 বছর 2 সপ্তাহের কাছাকাছি হবে সময়টা। তো আবার আদালতের আদেশের প্রেক্ষিতে মন্ত্রণালয় সেটা বিবেচনা করেছেন এবং আজকেই তারা সার্কুলার দিয়েছেন। আমি খুলনাবাসীর পক্ষ থেকে মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই। চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। ইরফান হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় অবরোধের জের ধরে হামলার আশঙ্কায় দুপুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোরে দিয়াজের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এ সময় নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার অনুসারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দিয়াজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। 3 ঘণ্টা পর পরিবার ও দলের সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দিয়াজকে হত্যা করা হয়েছে। গতরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। উনি অনেক সাহসী একজন মানুষ ছিলেন, যিনি শিবিরের বিরুদ্ধে অনেক লড়েছেন। এখানে একটা সিন্ডিকেট আছে, ওনাদের সাথে শত্রুতা হয়েছে। কিছুদিন আগেও কিন্তু ওদের বাড়িঘরে একটা যথেষ্ট ভাঙচুর হয়েছিল, মানে এমনকি একটা কাছের প্লেট পর্যন্ত রাখে নাই, কিন্তু ওই মামলা আমরা করতে পারিনি। আমরা এটা ওই যে আলমগীর টিপু বর্তমান সভাপতি। আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ আপনারা কিছুদিন ধরে কিছু ঘটনা বিশ্লেষণ করলেই এটা বের হয়ে আসবে। যেহেতু পোস্টমর্টেমে একটা কনক্লুসিভলি বলা যায় যে এটা কি হোমিসাইডাল নাকি সুইসাইডাল,
তো এই কারণে আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাই। তা আমার বিশ্বাস যে পোস্টমর্টম রিপোর্টটা আসলে আমরা এই কমেন্টটা করতে পারবো। ট্রেনের ইঞ্জিনের গ্লাস, সামনের গ্লাস ভাঙা হয়েছে। পরবর্তীতে প্রশাসন নিরাপত্তার স্বার্থে গাড়িগুলি চট্টগ্রাম স্টেশনে নিয়ে রাখছেন। পরবর্তী সমঝোতা বা নির্দেশনা পাইলে পুনরায় গাড়ি চলাচল হবে। দুদকের মধ্যে দুর্নীতি ও দুর্বলতা রয়েছে একথা স্বীকার করে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে দুদকের 12তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, দুর্নীতি রুখতে না পারলে দেশের ভবিষ্যৎ স্থায়িত্ব হুমকির মুখে পড়বে। ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করতে চাই, আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা আছে, আমাদের সিস্টেমে প্রবলেম আছে এবং অভ্যন্তরীণ দুর্নীতি রয়েছে। আমরা চেষ্টা করছি এই দুর্নীতি সিস্টেমিক চেঞ্জ করার জন্য। রাঘব বোয়ালের কথা বলেছেন, কিন্তু তার চেয়ে অনেক বড় রাঘব বোয়াল, কিছুই হয় না তাদের। এটা কিন্তু সারা জাতিকে হতাশাগ্রস্ত করে দেয়। বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। চট্টগ্রাম পর্বে আজ দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে খালিদ লতিফের দুর্দান্ত ব্যাটিংয়ে 3 উইকেটে 183 রানে নিজেদের ইনিংস শেষ করে কুমিল্লা। জবাবে নবীর ব্যাটে ভর করে 6 উইকেট ও 4 বল হাতে রেখেই জয় তুলে নেয় ভাইকিংস। কুমিল্লার হয়ে এদিন ওপেন করতে নেমে নাজমুল 17 ও ইমরুল ফেরেন ব্যক্তিগত 36 রান করে। এক প্রান্ত আগলে রেখে কুমিল্লার হয়ে দারুণ ব্যাট করতে থাকেন পাকিস্তানি রিক্রুট খালিদ লতিফ। তৃতীয় উইকেটের স্বদেশী আহমেদ শেহজাদকে নিয়ে গড়েন 70 রানের জুটি। 53 বলে 76 রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তিনি। শেহজাদ অবশ্য 25 বলে 40 রানের একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত 3 উইকেটে 183 রানেই থামে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে চিটাগাংয়ের তামিম 30, ডোয়াইন স্মিথ 21 ও বিজয় 40 রান করলে ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলে ভাইকিংস। শোয়েব মালিক অবশ্য 38 রানে ফিরে গেলে ম্যাচে নেমে আসে চরম নাটকীয়তা। কিন্তু শেষ পর্যন্ত উইকেটে থেকে 24 বলে 46 রানের এক অনবদ্য ইনিংস খেলে ভাইকিংসকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন আফগান তারকা মোহাম্মদ নবী। এদিকে দিনের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে জয় পেয়েছে রাজশাহী কিংস। ঢাকা ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে 4 উইকেটে 182 রান করে ঢাকা। জবাবে 7 উইকেট হারিয়ে শেষ ওভার পর্যন্ত ব্যাট করে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় ড্যারেন স্যামির দল। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এ বাহিনীকে ব্যবহার করেনি আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইনু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি, দাবি রিটার্নিং কর্মকর্তার। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, জানালো বিজিবি। এবং বেদখল আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা। আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।